পার্লামেন্ট কত থেকে কত নম্বর আর্টিকেল অব্দি পার্লামেন্টকে আমরা ধরি? পার্লামেন্ট 79 থেকে 122। 79 থেকে 122 এই আর্টিকেল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের, এটাকে আমরা পার্লামেন্ট ধরি। আমাকে বলতে পারবে আর্টিকেল 79 কি মেনশন করে? আর্টিকেল 79 কি মেনশন করে? কি বলেছিলাম মনে আছে? আর্টিকেল 79 কি মেনশন করে? কেউ বলতে পারবে? আর্টিকেল 79 মেনশন করে, আর্টিকেল 79 মেনশন করে, ইয়েস, পার্লামেন্টের কনস্টিটিউশনটা, কনস্টিটিউট কি দিয়ে হয়। আমাকে বলো চ্যাটে একটু, পার্লামেন্টে হোয়াট কম্প্রাইজেস অফ পার্লামেন্ট, হোয়াট কম্প্রাইজেস বা হু কম্প্রাইজেস দ্য পার্লামেন্ট? কাদেরকে নিয়ে হয় পার্লামেন্ট? খুব ভালো, যত কমেন্ট করবে তত তোমাদের জন্যই ভালো হবে। লোকসভা, রাজ্যসভা আর প্রেসিডেন্ট, এইটা নিয়ে হয় আমাদের পার্লামেন্ট। প্রিভিয়াস ইয়ার্সেও বারবার জিজ্ঞাসা করা হয়েছে। আমাকে কেউ বলতে পারবে আর্টিকেল 80 কিসের কথা বলে? আর্টিকেল 80 কিসের কথা বলে? আর্টিকেল 80 বলে, খুব ভালো, আর্টিকেল 80 কিসের কথা বলে? আর্টিকেল 80 বলে, ইয়েস, তোমরা ঠিক বলেছো, রাজ্যসভার কম্পোজিশনের কথা বলে। কতগুলো মেম্বারকে নমিনেট করা হয় রাজ্যসভাকে, রাজ্যসভাতে? প্রেসিডেন্ট কতগুলো মেম্বারকে নমিনেট করতে পারে রাজ্যসভায়? ইয়েস, ভেরি গুড, খুব ভালো। আর আমাদের বলো প্রথম প্রথম মহিলা, প্রথম মহিলা যাকে রাজ্যসভায়, প্রথম না, ইয়াংগেস্ট মহিলা, ইয়াংগেস্ট, সরি, ইয়াংগেস্ট, ইয়াংগেস্ট মহিলা যাকে রাজ্যসভায় নমিনেট করা হয়, বলো তো, পারা উচিত। মীরা কুমার ইয়াংগেস্ট রাজ্যসভায় নমিনেট করা হয়, স্পিকার নয়, স্পিকার নয়, রাজ্যসভায় নমিনেটেড হয়ে যায় ইয়াংগেস্ট। সোনাল মানসিং না? প্লিজ, সোনাল মানসিং না? সোনাল মানসিং না? এবার আমাকে একটু বলো তো, সোনাল মানসিং কোন ডান্সের সঙ্গে জড়িত? হুইচ ডান্স ফর্ম, কোন ডান্স ফর্মের সঙ্গে জড়িত সোনাল মানসিং? সোনাল মানসিংকে আমরা কোন ডান্সের সঙ্গে জড়িত রাখি? ভারতনাট্যম কোন স্টেটের ডান্স? ভারতনাট্যম কোন স্টেটের ডান্স? প্লিজ কমেন্ট করো। তামিলনাড়ু। তামিলনাড়ুর ক্যাপিটাল কি? তামিলনাড়ুর ক্যাপিটাল কি? তামিলনাড়ুর ক্যাপিটাল কি? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ তামিলনাড়ু? চেন্নাই। গ্রেট, গ্রেট। এবার আমাকে বলো যে কথাকালি কোন স্টেটের ডান্স? কথাকালি কোন স্টেটের ডান্স? কথাকালি কোন স্টেটের ডান্স? ভেরি গুড। সত্তরিয়া কোন স্টেটের ডান্স? সত্তরিয়া কোন স্টেটের ডান্স? সত্তরিয়া। সত্তরিয়া কোন স্টেটের ডান্স? ভেরি গুড, ভেরি গুড। সবাই যারা অ্যান্সার করছো খুব ভালো। এবং এবার আমাকে একটু বলো তো, কল্যাণকুটি আম্মা, কল্যাণকুট্টি আম্মা কোন ডান্সের সঙ্গে জড়িত? কল্যাণকুট্টি আম্মা, কল্যাণকুট্টি আম্মা জড়িত ছিলেন মোহিনীঅট্টম? শিওর? ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। কল্যাণকুটি আম্মা একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, কি অ্যাওয়ার্ড? কল্যাণকুটি আম্মা একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, কি কি অ্যাওয়ার্ড? দেখি। সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড কত সালে পেয়েছিল? সঙ্গীত নাটক একাডেমি, একাডেমি অ্যাওয়ার্ড 1974, না 77, না 74। অ্যান্ড আমার ভয়েস ক্লিয়ার সবার কাছে? কোনো অসুবিধা নেই তো? আমাকে একটা নর্থ ইন্ডিয়ান ডান্সের কথা বলো, নর্থ ইন্ডিয়ান ডান্সের নাম বলো। নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স, নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স বলো। ভেরি গুড। কত্থকের কতগুলো ঘরানা আছে? কত্থকের কতগুলো ঘরানা আছে? তিনটে ঘরানা। ভেরি গুড, ভেরি গুড। বিরজু মহারাজ, বিরজু মহারাজ কোন ঘরানার সঙ্গে জড়িত? বিরজু মহারাজ কোন ঘরানার সঙ্গে জড়িত?
দেখি এটা বলতে পারবে কেউ? বিরজু মহারাজ কিছুদিন আগে মারা গেছে, আচ্ছা ঠিক আছে। আম, তোমরা এটা বলো, লখনউ ঘরানা ফাউন্ডার কে? লখনউ ঘরানা ফাউন্ডার কে মনে, দেখি কে কে বলতে পারো লখনউ ঘরানা? লখনউ ঘরানা ফাউন্ডার কে? এনার নাম হবে লখনউ ঘরানা ফাউন্ডার কে। অপশন দিলে তো পেরিয়ে যাবে। ঈশ্বরী প্রসাদ। ঈশ্বরী, ঈশ্বরী প্রসাদ। ঠিক আছে, ঈশ্বরী প্রসাদ। নেক্সট, চলো। কতগুলো ঘরানা ছিল? তিনটে, লখনউ, আর কি, জয়পুর, আর কি, আর আরেকটা কি, আরেকটা কি, বেনারস। ভেরি গুড। বেনারস কে করেছিল? বেনারস কে করেছিল? বেনারস জানকী প্রসাদ। মনে আছে বলেছিলাম, বেনারসে গেলে প্রসাদ পাওয়া যাবে, ঠাকুরের প্রসাদ পাওয়া যায়। আর এই বেনারসের কাছেই আমাদের রামকে রিলেট করে সব রামায়ণ টামায়ণ, মহাভারতে সব কাশী বিশ্বনাথ, এই কাশী বেনারস এইসব জায়গাগুলো দিয়ে ঘুরে বেড়াতো। আচ্ছা, কেলুচরণ মহাপাত্র কোন ডান্সের সঙ্গে রিলেটেড? কেলুচরণ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র ওডিসি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এনাকে কি বলা হতো? এনাকে বলা হতো ফাদার অফ ওডিসি, তাই না? এনাকে বলা হতো ফাদার অফ ওডিসি। ওডিসি, ওডিসি। ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। আমাদের চেষ্টা করতে হবে একটা হলিস্টিক রিভিশন করার। বাকিরা কেন বলছো না? কয়েকজনই কেন বলছো? বাকিরা কোথায়? আমাকে একটুখানি বলো তো। মণিপুর ভীষণ টাফ কোশ্চেন দিচ্ছে একটা। মণিপুর কোন স্টেটের ডান্স ফর্ম? ভীষণ টাফ কোশ্চেন। আমি এক্সপেক্ট করবো সবাই বলবা এটা অ্যান্সার। মণিপুর কোন স্টেটের ডান্স ফর্ম? মণিপুর কোন স্টেটের ডান্স ফর্ম? কুইক, কুইক, কুইক। ভীষণ ভীষণ, আরে বাকিরা ঘুমাচ্ছ নাকি? এটা ঘুমানোর ক্লাস না, এখানে পড়তে হবে। গুড। তো শুরু করছি আমাদের এই সেকশনটা, যেখানে আমরা পলিটির, আমরা আর্টিকেল 112 অব্দি কমপ্লিট করেছিলাম। আর্টিকেল 112 কি বলছে? দ্য অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমরা কিন্তু বাজেট কথাটাকে মেনশন করি না। আমরা কিন্তু বাজেট কথাটাকে মেনশন করি না। আমাদের কনস্টিটিউশনে বাজেটের লেখায় জায়গায় লেখা রয়েছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে কি আছে আমাদের? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এখানে মনে রাখবা, বাজেট ওয়ার্ড ডাজ নট এক্সিস্ট ইন আওয়ার কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশনে কিন্তু বাজেট ওয়ার্ডটা অ্যাজ এ ওয়ার্ড এক্সিস্ট করে না। আর্টিকেল 113, 112 কি মেনশন করে? 112 মেনশন করে বাজেটকে, তাই তো? আমি কারণ নাম নিচ্ছি না, কারণ দিস ভিডিও উইল বি আপলোডেড অ্যাগেন, সো বুঝে যাবে যখন বলবো, তোমরা বুঝতে পারবে কার কথা বলছি। ঠিক আছে, নাও আর্টিকেল 113। এটা কি বলবে? প্রসিজার ফর এস্টিমেটস। অর্থাৎ পার্লামেন্টে যে এস্টিমেটস গুলো হয়, তার যে প্রসিজার, সেটাকে এখানে কথা বলা হয়েছে। ঠিক আছে, দু ধরনের তোমার এক্সপেন্ডিচার থাকে, একটা হচ্ছে চার্জ এক্সপেন্ডিচার, আর একটা হচ্ছে মেড এক্সপেন্ডিচার। নাও আগে জিনিসটাকে পড়ো, জিনিসটা তোমরা পড়ো, আমি ওয়েট করছি। এইটাকে দেখো, নো এক্সপেন্ডিচার ফ্রম দ্য কনসোলিডেটেড ফান্ড অকার্স উইদাউট পার্লামেন্টারি অথরাইজেশন। পার্লামেন্ট যতক্ষণ অথরাইজেশন দিচ্ছে না, ততক্ষণ কনসোলিডেটেড অফ কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, সিএফআই, এখান থেকে কিন্তু কোনো এক্সপেন্ডিচার হবে না। কি বললাম? কোনো এক্সপেন্ডিচার হবে না, কোনো এক্সপেন্ডিচার হবে না। এরপরে কি আমি কি বলছি? চার্জ এক্সপেন্ডিচার আর মেড এক্সপেন্ডিচার। মনে রাখবে, চার্জ এক্সপেন্ডিচার হচ্ছে ভোটেবল, যেটার উপরে ভোট করা যায়। মেড এক্সপেন্ডিচার হচ্ছে, সরি, চার্জ এক্সপেন্ডিচার হচ্ছে নন ভোটেবল, আর মেড এক্সপেন্ডিচার হচ্ছে ভোটেবল। অর্থাৎ এর উপরে ভোট করা যাবে মেড এক্সপেন্ডিচারে, আর চার্জ এক্সপেন্ডিচারে ভোট করা যাবে না। অটোমেটিক্যালি চার্জ টু দ্য ফান্ড, এক্সাম্পল স্যালারি অফ প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট জাজেস। কিভাবে মনে রাখবা? ধরো আমাদের দেশে, আমাদের দেশে আমাদের যে সুপ্রিম কোর্টের জাজ আছে, তাহলে কি রাখতে হবে? এই সুপ্রিম কোর্টে জাজের একটা স্যালারি আছে। এবার ধরো নাও এক্স ওয়াই জেড পার্টি রয়েছে, এক্স ওয়াই জেড পার্টি রয়েছে। এই এক্স ওয়াই জেড পার্টি বলছে
যে জাজ যদি আমাদের পক্ষে রায় না দেয়, এটা সেন্ট্রালে রয়েছে, এটা সেন্ট্রালে রয়েছে, সেন্ট্রালে রয়েছে। এই পার্টি বলা হয়েছে যে এই জাজ যদি আমাদের হিসাবে রায় না দেয়, তাহলে ওর স্যালারি বন্ধ করে দেবো, ওর স্যালারি জিরো করে দেবো, এরকম একদম ধমকি দিচ্ছে। তো সেই কারণে মনে রাখবা, প্রেসিডেন্টের স্যালারি, সুপ্রিম কোর্টের জাজের স্যালারি, এগুলো কিন্তু সবসময় ডাইরেক্টলি চার্জ করা হয় ফান্ড থেকে, এবং এটা ওপেন ফর ডিসকাশন, ক্লোজ ফর ভোটিং। অর্থাৎ এর উপরে পার্লামেন্টের মেম্বাররা ভোট করতে পারবে না, কিন্তু ডিসকাস করতে পারবে যে বাড়ানো যাবে কিনা, বা বাড়ানো উচিত কিনা, এইসব নিয়ে কথা বলতে পারে, কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো ভোট করা যাবে না। মনে রাখবে, অনলি লোকসভা ভোটস অন গ্রান্টস, রাজ্যসভা ইজ স্ট্রিক্টলি লিমিটেড টু ডিসকাশন। যদি ভোট হয়, অর্থাৎ মেড এক্সপেন্ডিচারে যদি ভোট হয়, দু ধরনের এক্সপেন্ডিচার হয়, চার্জড আর মেড। চার্জ ভোটেবল, চার্জ নন ভোটেবল, মেড হচ্ছে ভোটেবল। মেড মানে তৈরি করা, তৈরি করার জন্য কি করতে হবে, ভোট করতে হবে, এইভাবে মনে রাখতে পারবা যে তৈরি করার জন্য তো ভোট করতেই হবে, না না ভোট করলে তৈরি হবে কি করে জিনিসটাকে। ঠিক আছে। আচ্ছা, ভোটেড আপন ভায়া ডিমান্ডস ফর গ্র্যান্টস রিকোয়ার দ্য প্রেসিডেন্টস প্রায়ার রিকমেন্ডেশন। মনে রাখবা, যে ভোটেবল আছে, এই আমাদের চার্জড এক্সপেন্ডিচার আর মেড এক্সপেন্ডিচারের মধ্যে মেড এক্সপেন্ডিচার ভোটেবল, এবং ভোটেবল হওয়ার পরেও রিকোয়ার্স প্রায়ার রিকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের প্রায়ার রিকমেন্ডেশন দরকার পড়ে কিন্তু এটার জন্য। ঠিক আছে, এটা মনে রাখা ভীষণ ভীষণ আবশ্যক হয়ে উঠছে। নেক্সট, লোকসভা একমাত্র গ্র্যান্টের পরে কথা বলতে পারে, তাহলে 112 কি বলছে, বাজেটের কথা বলছে। আর বাজেটকে মেনশন করছে কি দিয়ে, দেখি তো, কমেন্ট করো। আমাদের কনস্টিটিউশনে বাজেট না লিখে কি লেখা হচ্ছে, বাজেট না লিখে লেখা হয়েছে ইয়েস, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। দেখো, যত কমেন্ট করবে তত তোমাদের হাত ক্লিয়ার হবে, মাথায় ঢুকবে। 113 কিসের কথা বলা হচ্ছে, 100, খুব ভালো খুব ভালো, 113 বলা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, স্টেটমেন্টস যেগুলো থাকে সেগুলো নিয়ে কথা। দু ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্টস গুলো হয়, এই এক্সপেন্ডিচার হয়। ফিনান্সিয়াল এক্সপেন্ডিচার হল, একটা হচ্ছে চার্জ, আর একটা হচ্ছে মেড আপ। কোনটার উপরে ভোট করা যায়, কোনটার উপরে ভোট করা যায়, কোন এক্সপেন্ডিচারের উপরে ভোট করা যায়, একদম মেড আপের থেকে। এবার এখানে এটাকে কিভাবে লেখা থাকে, জিনিসটা হচ্ছে এইভাবে লেখা থাকে না, জিনিসটা লেখা থাকে এভাবে, যে চার্জড অন কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, মেড অন কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, এটার পরে তৈরি করা যায় ভোট, এটার পরে ভোট হয় না। ওকে। আচ্ছা, লোকসভা রাজ্যসভা দুটোই ভোট করতে পারে, স্টেটমেন্টটা ঠিক না ভুল, সিএফআই তে দুটোই ভোট করতে পারে, লোকসভা রাজ্যসভায়, ঠিক না ভুল স্টেটমেন্টটা। এই এক্সপেন্ডিচারের পরে কেন রং, কেন রং, কেন রং, কেন সেটা বলতে হবে, ইম্পর্টেন্ট হচ্ছে রং কেন সেটা বলা। কোশ্চেন্স আজকাল একটু ঘুরিয়ে ঘুরিয়ে আসছে, তো উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর দ্যাট, রাইট। আর এস পারে শুধু, না আর এস কথা বলতে পারে, ভোট করতে পারে না, ডিসকাশন করতে পারে, উল্টো বলে ফেলেছো। নেক্সট কি বলছে, অ্যাপ্রোপ্রিয়েশন বিলস, 114 বলছে অ্যাপ্রোপ্রিয়েশন বিলস। নাও, ওকে, এখান থেকে বোঝো, এটা দেখে বোঝো, ভালো করে আগে পড়ো। আনলকিং দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, সেটা কোথায় মেনশন করা রয়েছে, আমাদের আর্টিকেল 114। পড়ে নাও পড়ে নাও, আমি তারপরে ওয়েট করছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। কি বলছে দেখো, ইন্ট্রোডিউসড ডাইরেক্টলি টু অথরাইজ দ্য ফর্মাল লিগাল উইথড্রল অফ মানি ফ্রম দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকাটা তোলার জন্য এই আর্টিকেল 114 কে ব্যবহার করা হয়। আবার আর্টিকেল আর্টিকেল 114 কে ইউজ করা হয় অ্যাপ্রোপ্রিয়েশন বিল বলে, বা সিএফআই থেকে টাকা তোলার জন্য। ইজি ইজি ভাবে বুঝবো আমরা, এটাকে আমরা টাফ বানাবো না, ইজি ইজি ভাবে বুঝবো। সিএফআই থেকে টাকা তোলার জন্য আমরা এটাকে ইউজ করি, আর্টিকেল 114 কে ইউজ করি। ওকে। প্রসিজারিয়াল গার্ডিয়াল, নো অ্যামেন্ডমেন্টস অর ভোটিং অন দ্য কোর অ্যামাউন্টস অফ অ্যান অ্যাপ্রোপ্রিয়েশন বিল আর পারমিটেড, ইট পাসেস অ্যাজ অ্যান ফর্মালিটি ওয়ান্স ডিমান্ড ফর গ্রান্টস আর অ্যাপ্রুভড। ধরে এই জায়গাটাকে এবার তোমাকে আমি একটা কথা বলি, তোমরা এই জিনিসটাকে এড়িয়েও যেতে পারো, যে স্যার আমরা এই জিনিসটাকে নিয়ে অতটা টেনশন নেব না, কেন, কারণ দের ইজ হার্ডলি এনি চান্স যে এইরকম ডিটেলসে গিয়ে তোমার কাছ থেকে কোশ্চেন করবে। ঠিক আছে।
এটা এত ডিটেলস দিয়ে তোমার কাছে কোশ্চেন করবে। তো ইট ইজ অ্যাডভাইজেবল যে তোমরা, যেহেতু এসএসসি ডাব্লিউবিসিএস এগুলোতে এতটা ডিটেলড স্টাডিটাকে, এসএসসি রেলে এতটা ডিটেল স্টাডি প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এতটা ডিটেল স্টাডির প্রয়োজন পড়বে না। শুধু এইটুকু মনে রাখবা যে আর্টিকেল 114 কে অ্যাপ্রোপ্রিয়েশন বিলস বলা হয়, এবং এটা কি জন্য ইউজ হয়, তো অথরাইজ দ্য উইথড্রল অফ মানি ফ্রম সিএফআই। সিএফআই থেকে টাকা তোলার জন্য এটাকে ইউজ করা হয়। তাহলে সিএফআই থেকে টাকা তোলার দুটো উপায় আছে, একটা হচ্ছে চার্জড, আর একটা হচ্ছে মেড আপ। এইটা হচ্ছে এক্সপেন্ডিচার। আর আলাদা করে টাকা যদি তুলতে হয় তাহলে আর্টিকেল 114 কে ব্যবহার করব। আর্টিকেল 114 কে আমরা ব্যবহার করব। বলো, এই অবধি কোনো ডাউট? এই অবধি কোনো ডাউট? আমি আর্টিকেল 114 কে তোমাকে কি বলছি, যে এটা সিএফআই থেকে টাকা তুলতে লাগে। দ্যাটস ইট, এটুকু মনে রাখো। কারণ ইউ ডোন্ট হ্যাভ টু গো দ্যাট ডিপ। ঠিক আছে, আগে দেখে নাও, তারপরে আমি আবার এগোবো। বলো, কারো কোনো ডাউট এই অবধি? ডিফারেন্সটা 114 আর 113, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। 113 হচ্ছে প্রসিজারকে বোঝাচ্ছে। প্রসিজারকে বোঝাচ্ছে, কিসের প্রসিজার? 113 বোঝাচ্ছে যে ভাই আমার পার্লামেন্টের যে এস্টিমেটস গুলো আছে সেগুলো, এস্টিমেটস গুলো আছে, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে চার্জড আর একটা হচ্ছে মেড। এটাকে বলা হচ্ছে ভোটেবল, এটাকে বলা হচ্ছে নন ভোটেবল। ওকে। মেডটাতে কি করা হচ্ছে? মেডকে করা হচ্ছে আমার, চার্জকে করা হচ্ছে আমার নন ভোটেবল। এটাতে আমরা যাচ্ছে স্যালারিগুলো, এটাতে আমার স্যালারিগুলো যাচ্ছে, এই দেখো, এটাতে আমার স্যালারিগুলো যাচ্ছে। এটা ওপেন ফর ডিসকাশন, ক্লোজ ফর ভোটিং। আর এটার পরে ভোট আছে, ভোট করা যাবে, কিন্তু রিকোয়ার্ড প্রেসিডেন্টস প্রায়ার রেকমেন্ডেশন। এই যে আমার মেডটা আছে, এটাতে ভোট করা যাবে, কিন্তু প্রেসিডেন্টের প্রায়ার পারমিশন লাগবে, প্রায়ার পারমিশন লাগবে। প্লাস আর একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে আমার একটা ছোট্ট মজার জিনিস মনে রাখতে হবে, সেটা শুধুমাত্র এলএস ভোট করতে পারবে, আরএস ভোট করতে পারে না। আমাকে একটা বলো তো, ফার্স্ট লোকসভা কবে মিট করেছিল? প্রথম মিট করেছিল কবে? কত তারিখ? লোকসভা প্রথম কত তারিখ মিট করেছিল? 13 মে 1952। খুব ভালো, ভেরি গুড, খুব ভালো। এবার চল, ধরো কিছু একটা পলিসি তৈরি করা হলো। ঠিক আছে, একটা পলিসি তৈরি করা হলো। আচ্ছা, 113 আর 114, 114টা বললাম কি? 114 কি বললাম? 114 হচ্ছে এক্সট্রা যদি টাকা তুলতে হয়, এক্সট্রা যে টাকাটা তুলবো আলাদা করে, আমার হঠাৎ দরকার পড়েছে, তুলে নেবো। মানে বলতে পারো মা আছে বা বাবা আছে, বাবা সারা মাসের জন্য একটা টাকা ফিক্স করে দেয়। এটা হচ্ছে এটা হচ্ছে রেশন, এটা হচ্ছে মুদি বাজার, এটা হচ্ছে এটা হচ্ছে খাওয়া দাওয়া, এরকম আলাদা আলাদা। এটা হচ্ছে স্টাডিজ, এডুকেশন, এটা ঘোরা, এটা ঘর, এরকম ভাগ করে দিল। এবার হঠাৎ করে মা বললো যে না, এই মাসে না আমরা একটু ঘুরতেও কোথাও যাব, তখন একটা এক্সট্রা এক্সপেন্ডিচার করা হচ্ছে। তো আর্টিকেল 114 দিয়ে ওই এক্সট্রা এক্সপেন্ডিচার বা এক্সট্রা উইথড্রল ফ্রম দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে করার জন্য ব্যবহার করা হয়। বল, সবার ক্লিয়ার এই অবধি? এবার বোঝা গেল? যা যে যে বলেছিলে যে বোঝোনি, এবার বুঝতে পেরেছো আর্টিকেল 114 কি কারণে ব্যবহার হচ্ছে? বাকিরা কোনো অসুবিধা এই অবধি? এই অবধি কারোর কোনো অসুবিধা? যদি না থাকে প্লিজ সে নো ডাউট। সি দিস পার্টস আর ভেরি ভেরি টাফ টু আন্ডারস্ট্যান্ড। চলো, শুরু করছি এখানে কাট মোশন। এবার ধরো একটা বিল বলা হয়েছে যে না, আমি সরকার পক্ষ একটা নতুন এনেছে যে এত টাকা দিয়ে একটা নতুন প্রজেক্ট তৈরি করা হবে। এবার সেই প্রজেক্টের উপরে একটা আলোচনা হয়েছে। ঠিক আছে, সেই প্রজেক্টের উপরে একটু আলোচনা হয়েছে। আলোচনা করার পরে ধরো কালকে থেকে বলা হয়েছে যে যত
ছেলে আছে যাদের কাছে বাইক নেই, সবার কাছে একটা করে বাইক দিতে হবে নতুন, বা हर घर बाइक योजना, हर घर बाइक योजना, हर घर বাইক योजना, প্রত্যেকটা ছেলেকে একটা করে বাইক দেওয়া হবে। এবার দেখো এটা গভর্নমেন্ট বলেছে, তো স্বাভাবিক কথা, অপোজিশন তো এটাকে কি করবে, না বলে দেবে যে না এরকম করা যাবে না। এবার মিটিং হচ্ছে, ভাই আমাদের পার্লামেন্টে সুন্দর করে মিটিং হচ্ছে, অনেক এমপি টেমপি এসছে। এবার তারা এসে একটা করেছে কি, যে এর যে বাজেট ছিল, এক্সাম্পল দিচ্ছি কিন্তু একটা, এর যে একটা বাজেট ছিল, এর একটা যে বাজেট ছিল, সেই বাজেট থেকে, সেই বাজেট থেকে কি করেছে, যে উম কিভাবে বোঝাই, যে ডিমান্ডটা রয়েছে সেটাকে 1 টাকা করেছে, ঠিক আছে, রেডিউস দ্য অ্যামাউন্ট টু রুপিস 1, 1 টাকা করে দিছে, এটা ক্রিটিসাইজ করার জন্য। তাহলে ডিফারেন্সটা দেখবো, পার্লামেন্টারি কাট মোশনের পার্থক্যটা হচ্ছে এরকমই, যে পলিসি কাট যেটা আছে সে, সেক্ষেত্রে যে ডিমান্ডটা থাকে সেটাকে 1 টাকায় নামিয়ে নিয়ে আসা হয় সরকারকে ক্রিটিসাইজ করার জন্য, এবং টোটাল ডিসঅ্যাপ্রুভাল অফ দ্য আন্ডারলাইন গভর্নমেন্ট পলিসি, গভর্নমেন্টের যে পলিসি সেটাকে ডিসঅ্যাপ্রুভ করার জন্য এটাকে 1 টাকা করে দেওয়া হয়, যে ঠিক আছে যা আপনারা চাইছেন আমরা 1 টাকা হবে, 1 টাকা বাজেটে নিয়ে আসছি, এটাকে আমরা বলি পলিসি কাট, মানে সেই পলিসিটাকেই কেটে দেবো, ঠিক আছে। এরপরে আসছে আমাদের টোকেন কাট, রিডিউস দ্য ডিমান্ড বাই এক্স্যাক্টলি 100 রুপিয়া, ইউজ টু রেজ প্রিসাইজ স্পেসিফিক পাবলিক গ্রেভেন্সেস। মানে এটা ইউজ করা কখন হচ্ছে, এটা ইউজ করা তখন হচ্ছে যখন এই টোকেন কাটার মাধ্যমে বলা হচ্ছে যে আমাদের একটুখানি খারাপ লাগা আছে, হ্যাঁ আমি পুরোটাকে না বলে দিচ্ছি না, কিন্তু আমাদের কিছু কিছু গ্রেভেন্সেস আছে, আমাদের একটু খারাপ লাগা আছে, তখন সেটাকে বলা হয় টোকেন কাট। তাহলে পলিসি কাট হচ্ছে 1 টাকায় নামিয়ে আনা, টোকেন কাট হচ্ছে 100 টাকা নামানো, 100 টাকা কমানো জিনিসটার থেকে। আর এরপর আসে ইকোনমি কাট, ইকোনমি কাট মানে রিডিউস ডিমান্ড বাই স্পেসিফিক লামসাম অ্যামাউন্ট, রিকমেন্ড ক্লিয়ার ফিসকাল সেভিং অ্যান্ড স্ট্রাকচারাল ইকোনমিস। অর্থাৎ ভালো করে শোনো, এই জিনিসটাকে খুবই সোজা, কিন্তু একটু ভালো করে যদি বোঝো একদম জিনিসটা জলের মতন সোজা। প্রথমে আসছে পলিসি কাট, পলিসিটা পছন্দ হয়নি, পুরো প্রজেক্টটাকে 1 টাকা বলছে 1 টাকার মধ্যে শেষ করো, তার মানে কি, এটাকে আমি ক্রিটিসাইজ করলাম যে হবে না। এরপর আসছে টোকেন কাট, এরপর আসছে দেখো টোকেন কাট, যেখানে 100 টাকা রিডিউস করা হচ্ছে, এই সরি সরি টোকেন না, টোকেন না, ধুর, ইকোনমি কাট, ইকোনমি কাট, ইকোনমি কাট বলছে, আর টোকেন কাট, দুটো আছে, এই দেখো ইকোনমি কাট আর টোকেন কাট। ইকোনমি টোকেন কাট কি বলছে, টোকেন কাট বলছে কি, যে 100 টাকা কমাবো, 100 টাকা কমাবো, মানে আমার একটু রাগ আছে পলিসিটার পরে, আমার একটু খারাপ লাগা আছে, আমার একটু অসুবিধা আছে, সেগুলো আমি বললাম। ইকোনমি কাট কি বলছে, ইকোনমি বলছে যে না, ইকোনমি কাট বলছে যে না 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 না, আমি ওরকম কিছু বলবো না, আমি স্পেসিফিক বলবো যে দেখুন এইটাতে এত টাকা কমাবেন, এই খাতে এত টাকা কমাবেন, এখানে এটা বাঁচানো যেতে পারে, এই যে সাজেশনস গুলো, এই যে সাজেশনস গুলো, এইটাকে বলা হচ্ছে আমার স্পেসিফিক বা ইকোনমিক কাট। কি করে মনে রাখবো এখানে, পলিসি কাট মানে পলিসিটাকে কেটে দেবো, 1 টাকায় নামিয়ে আসা, টোকেন কাট মানে একটা টোকেন মানি অর্থাৎ 100 টাকা। দেখো একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, ধরো তুমি এক্স লোককে, তুমি এক্স লোককে 10,000 টাকা পাঠাবে, 10,000 টাকা পাঠাবে, এবার তার কাছে টাকাটা পৌঁছালো কিনা তুমি জানো যে ফোন পেতে পাঠালে হয়েই যায়, তো তুমি কি করো, তুমি তাকে একটা টোকেন মানি পাঠাও, তাকে 100 টাকা টোকেন মানি পাঠাও, দেখুন তো দাদা গেছে কিনা। তো টোকেন মানি হচ্ছে 100 টাকা কমানো, অ্যান্ড অ্যাকচুয়ালি জীবনে কাউকে 10,000 টাকা পাঠাতে গেলে না 100 টাকা পাঠাবে, 1 টাকা পাঠাবে না, 1 টাকা পাঠালে পরে 9,999 টাকা দেওয়া যায় না, কিন্তু 100 টাকা দিলে তো পরের বার 9,900 টাকা দেওয়া যায়, তোমার 1 টাকাটা তো বাঁচলো না, তুমি কেন এক্সট্রা দেবে, তুমি কেন এক্সট্রা দেবে। যাই হোক, এখানে আসছি, তাহলে এই 100 টাকা হচ্ছে টোকেন কার্ড, ইকোনমি কার্ড বলছে আমি স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি দাদা এখানে এখানে এত টাকা কমালে ভালো হবে, আমাদের এটা সাজেশন। এবার আসছে আর্টিকেল 115, যেটা কি বলছে, ফিক্সিং বাজেটারি শর্টফলস, বাজেটের যে শর্টফলস গুলো সেগুলোকে কিভাবে বাঁচানো হয়। প্রথমে আসে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট, সাপ্লিমেন্টারি গ্র্যান্ট হচ্ছে যখন পার্লামেন্ট যেটাকে অথরাইজ করা হয়েছে সেটা ইনসাফিসিয়েন্ট, এই জায়গাগুলো পুরো মুখস্থ করে চলে যাবে, ডাইরেক্ট কোশ্চেন আসবে এখান থেকে যদি আসার হয়, তা নাহলে আসবে না।
90% চান্স আছে এখান থেকে কোশ্চেন খুব বেশি না আসার, কিন্তু যদি আসে ডাইরেক্ট কোশ্চেন আসবে, ঘুরিয়ে ফিরিয়ে কিরকম কিছু আসবে না। তাহলে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট কাকে বলছে? যেখানে বলছে যে ফান্ডস ইনসাফিসিয়েন্ট হয়ে গেছে এই কারেন্ট এক্সিস্টিং ইয়ারের জন্য, এই কারেন্ট এক্সিস্টিং ইয়ারের জন্য ফান্ড ইনসাফিসিয়েন্ট হয়ে গেছে, তাই জন্য তোমার কি লাগবে? সাপ্লিমেন্টারি গ্র্যান্ট। তোমার পরীক্ষায় পেপার কম হয়ে গেছে, আরো লিখতে আরো লিখবে, তুমি তুমি কি নাও সাপ্লিমেন্টারি শিটস, এখানে আসবে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট। এরপর আসছে অ্যাডিশনাল গ্র্যান্ট। অ্যাডিশনাল গ্র্যান্ট মানে হঠাৎ একটা দরকার পড়ে গেছে, আর্জেন্ট ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট পড়ে গেছে, requirement arise for a brand new service not covered in original budget। হঠাৎ একটা আনফরসিন নিড পড়ে গেছে, তাই বিশাল একটা বন্যা বন্যা হয়ে গেছে, এখানে টাকা দিতে হবে, তো ওইটাকে আমরা বলবো অ্যাডিশনাল গ্র্যান্ট, ওটাকে আমরা বলবো অ্যাডিশনাল গ্র্যান্ট। এরপরে হচ্ছে এক্সেস গ্র্যান্ট, দ্য পোস্টমর্টেম, দ্য মানি হ্যাজ অলরেডি বিন ওভারস্পেন্ড, রিকোয়ার্স পোস্ট এক্সপেন্ডিচার রেগুলার রেগুলারাইজেশন বাই দি গভর্নমেন্ট। মানে টাকা খরচা হয়ে গেছে, টাকাটা খরচা হয়ে হয়ে যাওয়ার পরে পার্লামেন্ট বলছে যে না, এবার একটু অনেক চেপে চেপে খরচা করতে হবে। ফর এক্সাম্পল, তুমি তুমি বিরিয়ানি খেতে গেছো, বিরিয়ানি দোকানে খেতে 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 প্রথমে বলছে এক প্লেট বিরিয়ানি খাবো, বিরিয়ানি খেতে গিয়ে বলছে দূর, একটা বিরিয়ানি খাবো, যদি একটা একটা চিকেন চাপ না হয় সাথে হয় নাকি, তোমার একটা চিকেন চাপ অর্ডার করলো, চিকেন চাপ অর্ডার করে দূর, একটা কোক না হলে হয় নাকি, একটা কোক অর্ডার করলে, কোক অর্ডার করে দূর, একটু স্যালাড না হলে হয় নাকি, এবং স্যালাড নিলে, একটু রায়তা নিলে, এরকম করে করে তুমি ভেবেছিলে 120 টাকায় খাওয়া হয়ে যাবে, ওটা দেখা গেছে ওটা 300 টাকা হয়ে গেছে খাবারটা তোমার। এবার কথা কি, তুমি তো এক্সেস খরচা করে ফেলেছো, তোমার গ্র্যান্ড কত ছিল 120 টাকা, খরচা কত করেছো 300 টাকা, তখন তুমি কি করো, রিকোয়ার পোস্ট এক্সপেন্ডিচার রেগুলারাইজেশন বাই পার্লামেন্ট। পার্লামেন্ট তখন দেখে যে না, এবার কিভাবে কি কি টাকা কমানো কমানো যাবে। তো বেসিক্যালি পার্লামেন্ট আমাদের মতন, আমাদের এখান থেকে তো লোক যায়, তারা আমাদের মতনই করে, এখান থেকে ওখান থেকে বেশি খরচা করে পারে, বেশি খরচা করার পরে তারপরে ভাবে কিভাবে কমানো যেতে পারে। ওকে, এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড স্কুল। দেখো, এই অবধি কারো কোনো অসুবিধা আছে? যদি থাকে প্লিজ টেল মি নাও, প্লিজ। আর যদি না থাকে সে নো ডাউট। যদি ডাউট না থাকে প্লিজ সে নো ডাউট, তাহলে আমি আগে এগোবো। ওকে, অলরাইট অলরাইট, শুরু করছি পরের সেকশনটা। এরপরে কি বলছি আমরা? এরপরে আসছে আর্টিকেল 116, এক্সেপশনাল গ্র্যান্টস অ্যান্ড ভোটস অন ক্রেডিট। ভীষণ ইম্পর্টেন্ট দুটো জায়গা, ভোট অন ক্রেডিট, আর এটাকে বলা হচ্ছে দ্য ব্ল্যাঙ্ক চেক। মানে দেখো, ফিনান্সিয়াল গ্র্যান্ট গিভেন টু দ্য এক্সিকিউটিভ টু মিট ম্যাসিভ unexpected needs where finer details cannot be shared in a standard budget represent a high trust mandate from লোকসভা। মানে এক্সিকিউটিভ এসে বললো যে আমার না হঠাৎ করে এই জায়গাটাতে টাকাটা দরকার, এক্সিকিউটিভ বলছে, দেখো দিস ইজ বাজেট, এটা বাজেটে বলা হচ্ছে অ্যাডিশনাল গ্র্যান্ট দেওয়া হলো, এটা এক্সিকিউটিভ বললো আমার একদম পুরো স্পেসিফিক স্পেসিফিক এই জায়গাটাতে আমার টাকা লাগবে, যেটা আমরা অ্যান্টিসিপেট করিনি, হঠাৎ দরকার পড়েছে, তখন এইটাকে এই ভোট অন ক্রেডিট বা ব্ল্যাঙ্ক চেক বলে দিয়ে দেওয়া হয়। কি বলা হয়? ভোট অন ক্রেডিট বা ব্ল্যাঙ্ক চেক। এর মাধ্যমে কি হচ্ছে দেখো, এর মাধ্যমে এই যে আমাদের এক্সিকিউটিভ আছে, তাকে টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে, তাকে টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে, এবং এর ডিটেলস কিন্তু বাজেটে আসছে না, বাজেটে এই ডিটেলসটা কিন্তু মেনশন করা হচ্ছে না, মেনশন করা হচ্ছে না। বুঝাতে পারলাম? এটাকে বাজেটে মেনশন করা হচ্ছে না, এটাকে ডাইরেক্টলি এক্সিকিউটিভকে দেওয়া হচ্ছে, এবং এটা লোকসভা দিচ্ছে। ঠিক আছে? এক্সেপশনাল গ্র্যান্ট, স্পেশাল লেজিসলেটিভ প্রভিশন মেড ফর ইউনিক এক্সপেন্স দ্যাট ফর্ম অ্যাবসলিউটলি নো পার্ট অফ দ্য রেগুলার অ্যানুয়াল অ্যালোকেশন। অর্থাৎ ধরো, এই এক্সেস গ্র্যান্ট তখন দেওয়া হয় যখন একটা টাকা, সেই টাকাটা স্পেন্ড করা হয়েছে, এবং যখন স্পেন্ড করা হয়, কিরকম বলো, কিভাবে বলি তোমাদের এটা, যতটা দেয়া হয়েছে তার থেকে বেশি খরচা হয়ে গেছে, আগে না আগেরটার মতনই, যতটা দেয়া হয়েছে তার থেকে বেশি খরচা হয়ে গেছে, তখন এই এক্সেপশনাল গ্র্যান্টটাকে নিয়ে আসা হয়। তাহলে এক্সেপশনাল গ্র্যান্ট আর এই ব্ল্যাঙ্ক চেক বা ভোট অন ক্রেডিট, এই দুটো আসে আর্টিকেল 116 আন্ডারে। কিভাবে মুখস্থ করবা?
ভোট অন ক্রেডিট ইজ এন আর্টিকেল আন্ডার 116, আন্ডার 116, ঠিক আছে। আর এক্সেপশনাল গ্র্যান্টস কোথায় দেওয়া হয়? 116 আন্ডারে দেওয়া হচ্ছে। 117 দ্য ফিনান্সিয়াল বিলস, দ্য লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেখানে এটা কমপ্লিট করবো। যেটা কি বলছি, দ্য ফিনান্সিয়াল বিলস কি বলা হচ্ছে দেখো। প্রত্যেকটা মানি বিলই, আমি আগেও বলেছি, প্রত্যেকটা মানি বিলই কিন্তু ফিনান্সিয়াল বিল, কিন্তু প্রত্যেকটা ফিনান্সিয়াল বিল কিন্তু মানি বিল নয়। সিলোগিজমের মতন লাগছে অনেকটা, দেখো সিলোগিজমের মতন লাগছে অনেকটা। প্রত্যেকটা ফিনান্সিয়াল বিলস মানে অল ফিনান্সিয়াল বিলস আর মানি বিলস, কিন্তু অল মানি বিলস আর নট ফিনান্সিয়াল বিলস। All money bills are financial bills, but all financial bills are not money bills. দেখো ফিনান্সিয়াল বিল কাকে বলছে? দে ফলো দ্য এক্সাক্ট প্রসিজার অফ অ্যান অর্ডিনারি বিল উইথ টু মেজর ম্যান্ডেটরি এক্সেপশন, ব্যাস এইটুকু জানতে হবে। ফিনান্সিয়াল বিল কত? 117। বাজেট কত, কত নম্বর আর্টিকেল? বাজেট কত নম্বর আর্টিকেল বলো? কত নম্বর আর্টিকেল? কমেন্ট করো। হ্যাঁ, আমি উল্টো বলে ফেলেছিলাম আগের বার। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ইয়েস, বাজেটকে আমরা কি বলি? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কত নম্বর আর্টিকেলে? এবার বলতে পারবে? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কত নম্বর আর্টিকেল? প্রত্যেকে চেষ্টা করো, খুব ভালো। এই ফিনান্সিয়াল বিল যেটা আছে 117 আন্ডারে, এর দুটো মেজর এক্সেপশন আছে। দে ক্যান অনলি বি ইন্ট্রোডিউস ইন লোকসভা। ফিনান্সিয়াল বিল লোকসভাতে ইন্ট্রোডিউস করা যাবে। দে রিকোয়ার প্রায়ার রেকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট। এটা কি হলো? এটা কি হলো স্যার? স্যার এইটা তখন হচ্ছে যখন, দেখো তো, মানি বিল হচ্ছে, না হলে সে অর্ডিনারি বিল থাকে। ফিনান্সিয়াল বিল অর্ডিনারি বিলের মতনই কাজ করবে এক্সেপ্ট ফর দ্য কেস অফ মানি বিল। ক্লিয়ার? ফিনান্সিয়াল বিল একটা অর্ডিনারি বিলই থাকবে, এ একটা অর্ডিনারি বিলের মতনই কাজ করবে, একটা অর্ডিনারি বিলের মতনই কাজ করবে, কিন্তু মানি বিলের ক্ষেত্রে এইগুলো এক্সট্রা যোগ করে নেবে। ঠিক? সবার ক্লিয়ার? চলো, আর্টিকেল 118 কি বলা হচ্ছে? রুলস অফ প্রসিজার, অটোনমি প্রিন্সিপাল। ইচ হাউস অফ পার্লামেন্ট রিটেন্স দ্য অটোনমাস কনস্টিটিউশনাল পাওয়ার টু ফ্রেম ইটস ওন ইন্টারনাল রুল। প্রত্যেকটা হাউসের কাছে ইন্টারনাল রুল ফর্ম করার কিন্তু নিজস্ব ক্ষমতা রয়েছে। প্রত্যেকটা হাউসের কাছে সেই অটোনমাস পাওয়ারটা রয়েছে। আর্টিকেল 118 সেটা বলে, এটাকে বলা হয় রুলস অফ প্রসিজার। কি বলা হয়? রুলস অফ প্রসিজার। নেক্সট কি বলছে আর্টিকেল 119? কি বলছে? আর্টিকেল 119 বলছে রেগুলেশন বাই ল, রেগুলেশন বাই ল। পার্লামেন্ট ক্যান enact specific laws to regulate procedures related to financial businesses। দেখো, পার্লামেন্ট আলাদা আলাদা ল তৈরি করতে পারে ফিনান্সিয়াল প্রসিজার্স এর জন্য, এইটুকুই বলছে খালি। ধরো ফর এভরি ফিনান্সিয়াল procedures, Parliament has right to make laws। এই ফিনান্সিয়াল প্রসিজারগুলোর জন্য পার্লামেন্ট আলাদা আলাদা নিয়ম বানাতে পারবে। কেন? Ensure the timely completion of critical financial business by placing statutory legal binding guardrails on standard internal procedures। হ্যাঁ স্যার, কি জিনিস? জানতে হবে না, ছেড়ে দাও। আর্টিকেল 119 রেগুলেশন বাই ল, এটা বলে পার্লামেন্ট আলাদা আলাদা নতুন নিয়ম বানাতে পারে ফাইন্যান্সিয়াল প্রসিজার্স এর রিলেট করে। কি বললাম? ফাইন্যান্সিয়াল প্রসিজার্স এর রিলেশনে পার্লামেন্ট নতুন ল তৈরি করতে পারে। আর্টিকেল 119। আর্টিকেল 120 ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। 3 স্টার 4 স্টার করে রাখো। কি বলা হচ্ছে? ল্যাঙ্গুয়েজ ইন পার্লামেন্ট, দ্য বিজনেস, যেটা আমাদের পার্লামেন্টের বিজনেসগুলো থাকবে, অফিসিয়াল পার্লামেন্টারি বিজনেস মাস্ট বি ট্রানজাক্টেড ইন হিন্দি অর ইংলিশ। পার্লামেন্টের যে বিজনেস সেটা কিন্তু সাধারণত হিন্দি বা ইংলিশেই হবে। এক্সেপশন, প্রিজাইডিং অফিসার মে গ্রান্ট স্পেশাল পারমিশন ফর এনি মেম্বার্স টু অ্যাড্রেস দ্য হাউস ইন দেয়ার মাদার টাং। তো কালকে যদি তুমি বাংলায় কথা বলতে চাও, দেখবা দেবের একটা
আমাদের দীপক অধিকারী, দেব দেববাবুর একটা স্পিচ আছে। তো উনি কি বলেছেন, উনি হঠাৎ করে বাংলায় কথা বলা স্টার্ট করেন। তখন স্পিকার ম্যাডাম বলছেন যে আপনি বাংলায় কথা কেন বলছেন, আপনি হঠাৎ করে বাংলায় কথা বলা কেন স্টার্ট করেছেন, আপনাকে হিন্দি বা ইংলিশে বলতে হবে। তখন উনি বলছেন, না আমি তো সকালে বলেছি যে আমি বাংলায় কথা বলবো, আমার এখানে তো ইংলিশে বা হিন্দিতে কথা বলার কথা নয়। তো তোমাকে পারমিশন নিতে হবে, পারমিশন নিতে হবে কোথার থেকে, আগের থেকে জানিয়ে রাখতে হবে তোমার স্পিকারের কাছে, বা চেয়ারম্যান চেয়ারপারসন যিনি আছেন তার কাছে পারমিশন নিতে হবে যে আমি আমার মাদার টাঙে কথা বলতে পারবো কিনা। না হলে, না হলে তোমাকে হিন্দি বা ইংলিশেই কথা বলতে হবে। মনে রাখবা, এগুলো কিন্তু অফিসিয়াল পার্লামেন্টারি বিজনেস ল্যাঙ্গুয়েজেস, নট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়, অফিসিয়ালি পার্লামেন্টারি বিজনেস ল্যাঙ্গুয়েজ, যেটা পার্লামেন্টের কথাবার্তাগুলো এই ভাষাতেই চলবে, হিন্দি বা ইংলিশ। ইংলিশ was originally slated by constitution to be removed after a 15-year period unless parliament legislated otherwise। 15 বছর পরে ইংলিশ সরে যাওয়ার কথা ছিল, কিন্তু সরে যায়নি। আর্টিকেল 121 আর 122 বলে দিচ্ছি। প্রোটেকশন অন জাজেস, restriction on discussion. Parliament cannot discuss the conduct of any Supreme Court or High Court judge regarding the discharge of their official duties. পার্লামেন্টে আমরা বলেছিলাম না, পার্লামেন্টে সব লিগাল, পার্লামেন্টে সব লিগাল, শুধু দুটো জিনিস ছেড়ে। পার্লামেন্টের সব লিগাল, যা ইচ্ছা তুমি বলতে পারো, গালাগালিও দিতে পারো তুমি দুটো। হ্যাঁ হয়তো তোমার বারণ করে দেবে, তোমাকে চেয়ারপারসন যিনি আছেন তিনি বের করে দেবেন, কিন্তু 121 বলে যে জাজদের কোনো কথা, জাজদের কোনো ভার্ডিক্ট, তাদের ভার্ডিক্ট বা তাদের চালচলন হ্যান ত্যান কোনো কিছু ডিসকাস তুমি করতে পারবে না। অর্থাৎ জাজদের পার্সোনাল লাইফ বলো, ক্যারিয়ার বলো, সেগুলো নিয়ে কোনো কিছু ডিসকাশন করতে পারবে না। ঠিক আছে, এটা জাজরা পেলো। এবার জাজরা পাওয়ার পরে তো এমপিরাও খুব রেগে গেল। এমপিরা বললো, এই আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি, জাজরা ইমিউনিটি পাবে আর আমরা কি পাবো, কাঁচকলা। তখন বলা হয় আর্টিকেল 122, 122 নম্বর আর্টিকেলকে নিয়ে আসা হয়। 122 নম্বর আর্টিকেল কি বলতে থাকো, কোর্টস আর বার্ড ফ্রম ইনকোয়ারিং ইনটু ইন্টারনাল পার্লামেন্টারি প্রসিডিংস। কোর্ট ইন্টারনাল পার্লামেন্টারি প্রসিডিংস আবার হাত দিতে পারবে না। এমপিস অ্যান্ড অফিসার্স আর কমপ্লিটলি ইমিউন টু এক্সটার্নাল কোর্ট জুরিডিকশন ফর কন্ডাক্ট ইনসাইড দ্য হাউস। ইনসাইড দ্য হাউস, হাউসের ভিতরে ওরা যা ইচ্ছা তাই করতে পারে, তার জন্য কোর্ট কোনো কিছু বলতে পারবে না। তো 121 জাজকে বাঁচায়, 122 এমপি কে বাঁচায়, আর দুজন মিলে আমাদেরকে শাসায়, তাই তো। জাস্ট কিডিং, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। ওকে, এই অবধি কারোর কোনো ডাউট যদি থাকে প্লিজ লেট মি নো। যদি না থাকে তাহলে আমাদের লাস্ট একটা দুটো টপিক বাকি আছে, উই ক্যান এন্ড উইথ দ্যাট অ্যান্ড এন্ড দ্য ক্লাস। জলদি বলো, জলদি বলো। যদি না থাকে প্লিজ সে নো ডাউট, নো ডাউট, প্লিজ সে নো ডাউট। অলরাইট, 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 ভেরি গুড। তাহলে প্রথমে চলে আসি, টাইপস অফ ফান্ড। আমাদের ভারতবর্ষে কত ধরনের ফান্ড আছে। সবার প্রথম যে ফান্ডটা পাই সেটাকে আমরা বলি ভল্ট ওয়ান। শোনো, আমাদের অ্যাকচুয়ালি তিনটে ভল্ট আছে, কনসলিডেটেড, পাবলিক আর কন্টিনজেন্সি। মনে রাখবা, কনসলিডেটেড আর পাবলিকটা একসাথে ইউজ করা হয়, এটাকে একসাথে ইউজ করা হয়। এই কনসলিডেটেড থাকে, দেখো, অল ট্যাক্স অ্যান্ড নন ট্যাক্স রেভিনিউজ, গভর্নমেন্ট লোন, গভর্নমেন্টের যে লোন টোন যা আছে সব থাকে এই কনসলিডেটেড ফান্ডে। নো উইথড্রল উইদাউট এক্সপ্লিসিট পার্লামেন্টারি অথরাইজেশন। আচ্ছা, কনসলিডেটেড ফান্ড থেকে টাকা তোলার জন্য দুটো ভাবে, কনসলিডেটেড ফান্ড থেকে এক্সপেন্ডিচার, দু ধরনের এক্সপেন্ডিচার করা যায়। কি কি এক্সপেন্ডিচার বলো তো? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দু ধরনের এক্সপেন্ডিচার করা যায়। কি কি এক্সপেন্ডিচার, চটপট বলো দেখি, দেখি কে কি বলতে পারবে। একটা হচ্ছে চার্জড, আর একটা হচ্ছে মেড। চার্জড এ ভোট হয় না, হয় না, নো ভোট, আর মেডে ভোট। চার্জডে কি পাওয়া যাচ্ছে, এখানে কোনো ভোট করা যায় না। আর এটা হচ্ছে স্যালারি। টেল মি সামথিং, চার্জে কি ডিসকাশন অ্যালাউড না অ্যালাউড নেই? চার্জে ডিসকাশন অ্যালাউড আছে না অ্যালাউড নেই? চার্জের পরে ডিসকাশন অ্যালাউড আছে না অ্যালাউড নেই? চার্জ এক্সপেন্ডিচারে ইউর রং, অ্যালাউড আছে।
ডিসকাশন অ্যালাউড আছে, ভোট নেই। ডিসকাশন অ্যালাউড করছে তো, আর এখানে ডিসকাশন অ্যালাউড, ভোটও অ্যালাউড, কিন্তু এই ভোট কে করতে পারবে? ভোট কে করতে পারবে, টেল মি। অনলি লোকসভা ভোট করতে পারে, ক্লিয়ার? তাহলে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া কি বলছে? এটা বলছে অল ট্যাক্স, নন ট্যাক্স রেভিনিউস অ্যান্ড গভর্নমেন্ট লোনস রয়েছে আমাদের এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে, নো উইথড্রল উইদাউট এক্সপ্লিসিট পার্লামেন্টারি অথরাইজেশন, আর্টিকেল 266। তাহলে আর্টিকেল 266 হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। পাবলিক অ্যাকাউন্ট, এটাতে কি আছে? হোল্ড রেমিটান্সেস, হোল্ডস রেমিটান্সেস। তাছাড়া দেখো কি কি বলছে এখানে, এখানে কি বলা আছে? হোল্ড রেমিটান্সেস, পাবলিক ফান্ড ডিপোজিটস অ্যান্ড জুডিশিয়াল ডিপোজিটস, ম্যানেজ এন্টায়ারলি বাই এক্সিকিউটিভ অ্যাকশন, পার্লামেন্ট ভোটিং ইজ নট রিকোয়ার্ড। এই পাবলিক অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা তোলা যাবে, এই পাবলিক অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা তোলা যাবে, এবং এর জন্য পার্লামেন্টের ভোটিং এর দরকার পড়ে না। এটা ডাইরেক্টলি এক্সিকিউটিভের পার্ট, এটা ডাইরেক্টলি এক্সিকিউটিভের আন্ডারে আসে পাবলিক অ্যাকাউন্ট। কত নম্বর আর্টিকেল? 266। থার্ড ভল্ট, কন্টিনজেন্সি ফান্ড। কন্টিনজেন্সি ফান্ড মানে ডিজায়ার ফর আনফরসিন আর্জেন্ট এক্সপেন্ডিচার্স, হঠাৎ করে এসে গেছে, প্লেসড আন্ডার হ্যান্ডস অফ প্রেসিডেন্ট আর অপারেটেড বাই ফিনান্স সেক্রেটারি। ফিনান্স সেক্রেটারি দেখে এবং প্রেসিডেন্ট দেখে। এই কন্টিনজেন্সি যে ফান্ডটা রয়েছে, এই ফান্ডটা শুধুমাত্র আর্জেন্সিতে ইউজ হয়, এবং 267, 266 হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট আর কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, আর 267 হচ্ছে এই দেখো কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। ক্লিয়ার? ক্লিয়ার? চলো, নেক্সট পয়েন্ট হচ্ছে লাইফ স্প্যান অফ অ্যান অর্ডিন্যান্স। অ্যান অর্ডিন্যান্স কি বলা হয়? মাস্ট বি লেইড বিফোর, অ্যান অর্ডিন্যান্স মাস্ট বি লেইড বিফোর বোথ হাউস ইমিডিয়েটলি আফটার রিঅ্যাসেম্বলি। এটা হঠাৎ করে কোথা থেকে এলো? দাও তো, এটা আগে থাকার কথা ছিল, এখানে চলে এসছে। চলো চলো, এটা লাগবে না। আর্টিকেল 123, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট আর্টিকেল দ্যাট উই আর গোয়িং টু গেট। কি বলা হচ্ছে? আর্টিকেল 123, পাওয়ার অফ অর্ডিন্যান্সেস। আচ্ছা চলো এটা আগে দেখে নিই, অর্ডিন্যান্স কদিন চলে? ও, আর্টিকেল 1 to 3 তো অর্ডিন্যান্স, আমারই ভুল। আর্টিকেল 1 to 3 তো অর্ডিন্যান্স আসছে। লাইফ স্প্যান অফ অর্ডিন্যান্স, ধরো অর্ডিন্যান্স কাকে বলে? প্লিজ ক্যান ইউ, ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ইজ অ্যান অর্ডিন্যান্স? অর্ডিন্যান্স কাকে বলে? ধরে নিচ্ছি কোনো আমার সেশন চলছে না, পার্লামেন্টের কোনো সেশন চলছে না, কিন্তু একটা ইমার্জেন্সি এসে গেছে, কিন্তু একটা ইমার্জেন্সি এসে গেছে। এই এমার্জেন্সির সময় পার্লামেন্টের কোনো সেশন চলছে না, এমার্জেন্সি চলে এসেছে, এই সময় আর্টিকেল 1 to 3 কে ব্যবহার করে নিয়ে আসা হবে অর্ডিন্যান্স, নিয়ে আসা হবে অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্সের মাধ্যমে এটাকে বলা হবে একটা এক্সিকিউটিভ, একটা এক্সিকিউটিভ অর্ডার, একটা এক্সিকিউটিভ অর্ডার। বলবো 1 2 3, 1 2 3 বলার সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে, এক্সিকিউটিভ অর্ডার। এটার জন্য কোনো পার্লামেন্ট থেকে পাশ করাতে হবে না, কিন্তু এই অর্ডিন্যান্সের টাইম স্প্যান বা লাইফ হচ্ছে মাত্র 6 মাস, মাত্র ম্যাক্সিমাম লাইফ হচ্ছে মাত্র 6 মাস, অর্থাৎ ম্যাক্সিমাম গ্যাপ বিটুইন সেশন। নতুন সেশন আসার সঙ্গে সঙ্গে এটাকে লে করতে হবে, নতুন সেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই হাউসের সামনে এটাকে ফেলতে হবে। এবার ধরো যদি নতুন সেশন হলো, সেশন শেষ হয়ে গেল কিন্তু অর্ডিন্যান্সকে আনতে পারলাম না, তাহলে কি সেই অর্ডিন্যান্স চলবে না? অর্ডিন্যান্স ল্যাপস হয়ে গেছে, 6 মাস হয়ে যাওয়া মানে আমার অর্ডিন্যান্স বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? অটোমেটিকলি সিজ টু অপারেট 6 উইকস ফ্রম দ্য ডেট অফ রিঅ্যাসেম্বলি উইদাউট অ্যাপ্রুভাল। যদি অ্যাপ্রুভাল না হয় তাহলে রিঅ্যাসেম্বলি করার 6 সপ্তাহের মধ্যে থেকে কিন্তু এটা আর কাজ করবে না। রিঅ্যাসেম্বলি হলো, নতুন করে সেশন শুরু হলো, সেশন শুরু হওয়ার পরে 6 সপ্তাহ চলে গেল, ওটা নিয়ে আলোচনা করা হলো না, ব্যাস অর্ডিন্যান্স বন্ধ হয়ে গেল, সিজ টু এক্সিস্ট, অর্ডিন্যান্সের কোনো ক্ষমতা আর নেই। বুঝতে পারছি? কারোর কোনো অসুবিধা এই অবধি? দেখো, থাকলে আমাকে এখনই বলবে। কি বলা হচ্ছে? ম্যাক্সিমাম লাইফ 6 মাসের, এবং নতুন সেশন হওয়ার পরে 6 সপ্তাহ থাকতে পারবে। আর একটা কি, একটা মনে রাখবা, ডিসি ওয়াদওয়া ভার্সেস স্টেট অফ বিহার 1986, যেখানে বলা হয়েছে যে বারবার অর্ডিন্যান্স পাস করাকে বলা হবে ফ্রড অন কনস্টিটিউশন। বারবার অর্ডিন্যান্স পাস করে করে কিন্তু তুমি কাজ করতে
কাজ করতে পারেন না, তাহলে এটাকে বলা হবে ফ্রড অন কনস্টিটিউশন। 6 মাস ম্যাক্সিমাম, শুরু নতুন সেশনের পরে 6 সপ্তাহ ম্যাক্সিমাম, তারপরে এটা শেষ হয়ে যাবে, এটার আর কোনো ক্ষমতা থাকবে না, আবার আনতে হবে এটাকে। কিন্তু বারবার জুডিশিয়াল গার্ডরেল এটা বলা হয় যে বারবার যদি অর্ডিন্যান্স আনা হবে, আনা হলে সেটা আমাদের কনস্টিটিউশনের সঙ্গে ফ্রড করা হয়। ডিসি ওয়াধবা ভার্সেস স্টেট অফ বিহার, এটা মনে রাখা ভীষণ ইম্পর্টেন্ট। এক্সক্লুসিভ ফেডারেল প্রিভিলেজেস অফ রাজ্যসভা, এতক্ষণ লোকসভা বলেছি, রাজ্যসভার কয়েকটা বলে দিচ্ছি। আর্টিকেল 312 অল ইন্ডিয়া সার্ভিসেস, গ্র্যান্ড পার্লামেন্ট দ্য এক্সক্লুসিভ অথরিটি টু ক্রিয়েট অল ইন্ডিয়া সার্ভিসেস। তাহলে কি 1 2 3-তে হচ্ছে আমাদের, কি হচ্ছে 1 2 3-তে আমাদের অর্ডিন্যান্স হচ্ছে, আর 3 1 2-তে হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসেস। 1 2 3-তে অর্ডিন্যান্স, 3 1 2-তে হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসেস। আর 249-এ আছে এম্পাওয়ার্স পার্লামেন্ট টু মেক লজ অন ম্যাটার লিস্টেড উইদিন দ্য স্টেট লিস্ট ইন ন্যাশনাল ইন্টারেস্ট। যদি ন্যাশনাল ইন্টারেস্ট পড়ে, তাহলে আর্টিকেল 249-কে ব্যবহার করে স্টেট লিস্ট থেকে সেই জিনিসগুলো এনে তার উপরে কিন্তু নিয়ম বানাতে পারে পার্লামেন্ট। তো স্টেট লিস্ট কিন্তু 100% ইমিউন না। ক্যান ইউ টেল মি এডুকেশন কোন লিস্টে পড়ে? এডুকেশন কোন লিস্টে পড়ে? এডুকেশন কোন লিস্টে পড়ে? দেখি তো, কজন জানো? যখন স্বাধীনতা পেয়েছিল আমাদের ভারতবর্ষ, এডুকেশন কোন লিস্টে ছিল? নো, 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 স্টেট লিস্ট ছিল, স্টেট লিস্ট ছিল। যখন স্বাধীনতা পেয়েছিল তখন ছিল এটা স্টেট লিস্টে। কত সালে এটাকে স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে নিয়ে আসা হয়? কত সালে নিয়ে আসা হয়? এটাকে নিয়ে আসা হয় 1976-এ, 42nd অ্যামেন্ডমেন্টের আন্ডারে। এটাকে কনকারেন্ট থেকে স্টেট লিস্টে নিয়ে আসা হয়। ঠিক আছে, কনকারেন্ট থেকে স্টেট লিস্টে নিয়ে আসা হয়। তাহলে 3 2 1 হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস, 1 2 3 হচ্ছে আমাদের অর্ডিন্যান্স। আমাকে বলো, ভারতবর্ষে প্রথম অর্ডিন্যান্স চালু করেছিলেন কে? ভারতবর্ষে বলেছি কিন্তু, কোশ্চেন শুনবে। ভারতবর্ষে প্রথম অর্ডিন্যান্স চালু করেছিলেন কে? অ্যান্সার হবে লর্ড ক্যানিং। মনে আছে? লর্ড ক্যানিং, সে স্টার্ট করেছিলেন অর্ডিন্যান্সেস। নাও, মুভিং ফরওয়ার্ড পার্লামেন্টারি কমিটিস। পার্লামেন্টারি কমিটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি কমিটি? কি কি কমিটি? একটা হচ্ছে পার্মানেন্ট, আর একটা হচ্ছে স্ট্যান্ডিং কমিটি। কি বলা হলো? একটা, সরি সরি, পার্মানেন্ট আর একটা টেম্পোরারি কমিটি। দুটো কমিটি পার্লামেন্টারি কমিটিকে ভাগ করা হয়েছে, পার্মানেন্ট আর টেম্পোরারি। টেম্পোরারি বা অ্যাডহক কমিটিস গুলোকে, এই যে এগুলো টেম্পোরারি কমিটি, এগুলো হচ্ছে টেম্পোরারি কমিটি। আর স্ট্যান্ডিং কমিটিকে বা এই পার্মানেন্ট কমিটি হচ্ছে এই যে স্ট্যান্ডিং কমিটিগুলো, পার্মানেন্ট, এটা হচ্ছে আমার পার্মানেন্ট। এই পার্মানেন্ট কমিটিস হচ্ছে স্ট্যান্ডিং কমিটি, ফিনান্সিয়াল কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেটস কমিটি, কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস, ডিপার্টমেন্ট স্ট্যান্ডিং কমিটিস, এই সব হচ্ছে আমাদের পার্মানেন্ট কমিটি। তো পার্লামেন্টের কমিটিগুলোকে দুটোয় কোথায় স্টার্ট করলো মানে? হ্যাঁ, এইট 1861-এর ছিল না? উনি অর্ডিন্যান্স স্টার্ট করেছিলেন না ভারতবর্ষের ক্ষেত্রে? কারেক্ট মি ইফ আই এম রং, একটু দেখে নিও যদি আমি ভুল বলে থাকি। তো দেখো, পার্লামেন্টারি কমিটিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পার্মানেন্ট, একটা হচ্ছে টেম্পোরারি। এই টেম্পোরারি কমিটির আন্ডারে আছে অ্যাডহক কমিটিস গুলো। ঠিক আছে, এই টেম্পোরারি কমিটির মধ্যে আছে অ্যাডহক কমিটি। আর পার্মানেন্ট কমিটির ভিতরে যতগুলো স্ট্যান্ডিং কমিটিস, ফিনান্সিয়াল কমিটির মধ্যে ওই দেখো, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেটস কমিটি, পাবলিক কমিটি অন আন্ডারটেকিংস, এই সবগুলোকে কিন্তু আমরা এখানে ধরে রাখি। 24টা ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটিস আছে, ইচ কনসিস্টিং 31 মেম্বার্স, 21 LS, 10 RS। তো মাল্টিপল মেম্বারও হতে পারে। ঠিক আছে, চলো এখান থেকে আমরা দেখে নিই ইম্পর্টেন্ট কমিটিস যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা জেনে নিচ্ছি। পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা PAC এস্টাবলিশ করা হয় 1921-এ। এস্টাবলিশ হয়েছিল 1921-এ। কিসের আন্ডারে জানো? কিসের আন্ডারে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়?
নাইনটিন এটাকে কি বলা হয়? गवर्नमेंट ऑफ इंडिया 1919 के की बोला হয়? मॉन्टेग क्लेम्सफोर्ड रिफॉर्म्स। याद आ रहा है? এই পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে টোটাল আগে 30টা মেম্বার থাকতো, এখন পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে আছে, সরি সরি, পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে আছে 22টা মেম্বার। 15টা লোকসভা, 7টা রাজ্যসভা থেকে। ক্যাগের অডিট রিপোর্টগুলোকে স্ক্রুটানাইজ করে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। দ্য ক্যাগ ইজ দ্য গাইড অ্যান্ড ফিলোসফার অফ প্যাক। ক্যাগের অডিট রিপোর্টস গুলো পাবলিক অ্যাকাউন্ট কমিটি স্ক্রুটানাইজ করে, আর ক্যাগ হচ্ছে গাইড অ্যান্ড ফিলোসফার অফ পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ক্যাগ বলতে আমরা এটাকে কাকে বলছি? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এটাকে আমরা বলছি ক্যাগ, তাকে আমরা বলছি ক্যাগ। নাও, এস্টিমেটস কমিটি। এস্টিমেটস কমিটিতে কি পাচ্ছি? রিএস্টাবলিশ 1950 বাই জন মাথাই। জন মাথাই এই এস্টিমেটস কমিটিটাকে আবার রিঅ্যাবলিশ মানে এস্টাবলিশ করা হয়েছিল জন মাথাই কমিটির আন্ডারে। ওকে, টোটাল মেম্বার আছে 30 জন, সবাই লোকসভা। মনে রাখবা, এস্টিমেটস কমিটি হচ্ছে টোটাল লোকসভা। টোটাল লোকসভা, এস্টিমেট কমিটি টোটাল লোকসভা। এর টার্গেট কি থাকছে? এটাকে বলা হবে দ্য লার্জেস্ট ফিনান্সিয়াল কমিটি। এর টার্গেট হচ্ছে যে আমাদের যে নতুন বাজেট হচ্ছে সেই বাজেটের ভিতরে যত আহ, অসুবিধা, ফ্লস, ফ্লিজ, লুপ হোলস, কোনো সমস্যা কিছু আছে কিনা, এস্টিমেটস গুলো ঠিক আছে কিনা, এইগুলো খুঁজে বের করা। ঠিক আছে, এইগুলো খুঁজে বের করা। তো এস্টিমেট কমিটি হচ্ছে কুচুটে কাকিমা। এ হচ্ছে কুচুটে কাকিমা। এ খুঁজে খুঁজে বের করে ভাই কি সমস্যা আছে, কোথায় কি প্রবলেম হলো, এই যে এই জিনিসগুলো। ঠিক আছে, জাস্ট মনে রাখার জন্য এস্টিমেট কমিটি হচ্ছে সেই খুঁজে 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 বের করে। পাবলিক আন্ডারটেকিংস বা COPU, কপু। এবার কপু বলে ভালোবেসে কাউকে আবার কপু বলে ডেকে দিও না। এখান থেকে জাস্ট আমি তোমাকে বলে দিচ্ছি, এখানে কি বলছে? এস্টাবলিশ 1964, কৃষ্ণা মেনন, 22টা মেম্বার থেকে, 15টা লোকসভা, 7টা রাজ্যসভা। এক্সামিনস PSU's এফিসিয়েন্সি, চেয়ারম্যান মাস্ট বি ফ্রম লোকসভা। তাহলে পাবলিক আন্ডারটেকিং কমিটির চেয়ারম্যান অবশ্যই লোকসভার হতে হবে। ইউনিভার্সিটি হচ্ছে 1 বছরের টেনিওর, ইলেক্টেড ভায়া প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মিনিস্টার্স আর স্ট্রিক্টলি ব্যাড ফ্রম মেম্বারশিপ। কোনো মিনিস্টার কিন্তু মেম্বার হতে পারবে না এই এস্টিমেট কমিটিস গুলোর। কোনো মিনিস্টার এস্টিমেট কমিটিস এর মেম্বার হতে পারবে না। ঠিক আছে, লিডার ডায়নামিক্সে বলে দিচ্ছি, এক্স অফিসিও চেয়ারম্যান। স্পিকার অফ লোকসভা, ইনি এক্স অফিসিও চেয়ারম্যান অফ 3 ক্রুশিয়াল ইন্টারনাল কমিটি হবে: বিজনেস অ্যাডভাইজরি কমিটি, রুলস কমিটি, জেনারেল পারপস কমিটি। এই 3টে কমিটির উনি এক্স অফিসিও চেয়ারম্যান। এক্স অফিসিও মানে যখন উনি লোকসভা স্পিকার থেকে ছাড়া পাবেন উনি ওখানে গিয়ে বসবেন, তার জন্য এক্সট্রা কোনো পয়সা পাবেন না। Deputy Speaker's privilege holds a unique constitutional advantage. If appointed as a member of any parliamentary committee, they automatically becomes its chairman by default. অর্থাৎ ডেপুটি স্পিকারের ইয়ে হচ্ছে, প্রিভিলেজ হচ্ছে যে ইফ অ্যাপয়েন্টেড অ্যাজ আ মেম্বার অফ এনি পার্লামেন্টারি কমিটি দেন অটোমেটিকলি বিকাম ইটস চেয়ারম্যান বাই ডিফল্ট। যদি কোনো পার্লামেন্টারি কমিটির ওনাকে, পার্লামেন্টারি কমিটির কোনো কিছু যদি ওনাকে আহ, মানে মেম্বারও বানানো হয়, তাহলে উনি সেখানের চেয়ারম্যান হয়ে যাচ্ছেন বাই ডিফল্ট। ওনাকে করতে হচ্ছে না, উনি বাই ডিফল্ট সেখানকারই চেয়ারম্যান হয়ে যাচ্ছে। এই ছিল আজকের আমাদের ক্লাস। এখানে আমাদের শেষ হয়ে যাচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্ট ওয়াজ আ হিউজ চ্যাপ্টার। উই টুক অ্যারাউন্ড 2 উইকস। 2 উইকস লেগে গেছে আমাদের এটা কমপ্লিট করতে। অ্যান্ড আজকে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। পিডিএফটা দিয়ে দিচ্ছি আমাদের গ্রুপে, টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামে, টেলিগ্রাম থেকে প্লিজ ডাউনলোড করে নিও। ইট উইল হেল্প ইউ লট। বলো কারোর কোনো ডাউট এই অবধি? কারোর কোনো ডাউট এই অবধি যদি না থাকে, আই হ্যাভ সাম ডাউটস, কিছু কয়েকজন বলেছিলেন আগের থেকে, সেই ডাউটসগুলো আমি দেখবো। বলো কারোর কোনো ডাউট আছে সেটা আমাকে এখনই জানাও, থাকলে এখনই বলো। এনিওয়ান? যদি না থাকে বলো, বলো নো ডাউট। না থাকলে বলো নো ডাউট। না থাকলে বলো নো ডাউট। আচ্ছা, অ্যান্ড আই হ্যাভ ফিউ কোয়ারিজ অফ ইউ পিপল। কিছু কোয়ারিজ ছিল তোমাদের আগেকার, যে এটা কি ছিল, কোথা থেকে কি হচ্ছে। তো কয়েকটা জিনিস আছে, যেমন প্রেসিডেন্টসের কিছু কিছু ডিসিপ্লিনারি পাওয়ার আছে, ডিসিফারিং পার্লামেন্ট টার্মিনোলজিস। পার্লামেন্টের যে টার্মিনোলজিস আছে প্রেসিডেন্টের পাওয়ারের আন্ডারে। সামনিং, প্রেসিডেন্ট একটা সেশনকে ডাকতে পারেন, একমাত্র প্রেসিডেন্টই ডাকতে পারেন। প্রেসিডেন্ট না থাকলে তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট ডাকবেন। কিন্তু প্রেসিডেন্ট হ্যাজ আ সামনিং পাওয়ার টু কল আ সেশন অফ পার্লামেন্ট। একটা পার্লামেন্টের সেশন কখনোই
প্রেসিডেন্ট বাদে অন্য কেউ ডাকতে পারেন না যদি প্রেসিডেন্ট থাকেন, ইন 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 হাউস থাকেন। ঠিক আছে, তাহলে প্রেসিডেন্টই সামন করতে পারে, অর্থাৎ আসো ভাই আমাদের এখন সেশন শুরু হবে। এবার আসছে প্রোরোগেশন। প্রোরোগেশন কি বলছে? একটা সেশন, আজকের দিনের সেশনটা আজকে শেষ হয়ে গেছে, যাও বাড়ি যাও সবাই। এই যে আমি মনে হচ্ছে যে না শেষ করব, এইটাকে বলছে ডে সেশন, আজকে দিনের সেশন, এটা আলাদা। আর এন্টায়ার যখন সেশনটা হবে মানে টোটাল, যে এই সামার সেশনটা বা বাজেট সেশন যেটা আছে, সামার সেশন তো না, বাজেট সেশন যেটা আছে এটা শেষ হবে, তখন বলা হবে প্রোরোগেশন। অর্থাৎ টোটাল সেশনটা শেষ। সামনিং মানে ডাকা, প্রোরোগেশন মানে বাই বাই বাড়ি যাও, বাই বাই বাড়ি যাও। আর ডিসলিউশন, ডিসলিউশন মানে হচ্ছে লোকসভাকে টোটাল শেষ করে দেওয়া। ভালো করে বোঝো, প্রোরোগেশন মানে সেশনটা শেষ করা, আর ডিসলিউশন মানে এই লোকসভাটাকে আমি ভেঙে দিলাম, লোকসভাটাকে আমি ভেঙে দিলাম, সেটা বলা হচ্ছে। ক্লিয়ার? সেটা বলা হচ্ছে প্রোরোগেশন এন্ডস দ্য সেশন। আর অ্যাডজার্নমেন্ট কি বলছে? অ্যাডজার্নমেন্ট মানে হচ্ছে টেম্পোরারি, টেম্পোরারি একটা ব্রেক। অ্যাডজার্নমেন্ট দেওয়া হচ্ছে, আমরা বলি না দেখবা কোর্টে বলা হয় যে দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন, কোর্ট ব্রেকে যাবে, কোর্ট একটু ব্রেক নেবে, কোর্টের একটু ভাবতে সময় লাগবে, এই যে ব্রেক নেওয়াটাকে বলা হয় অ্যাডজার্নমেন্ট। এরপর কি বলেছে? অ্যাডজার্নমেন্ট সিনেডাই। অ্যাডজার্নমেন্ট সিনেডাই কি বলছে? এন্ডিং আ সিটিং উইদাউট ফিক্সিং দ্য নেক্সট মিটিং ডেট। আজকে শেষ করছি, ঠিক আছে, অ্যাডজার্নমেন্ট কবে দেখা হচ্ছে বলছি না, এখন বলতে পারছি না, পরে বলবো, সেটাকে আমরা বলবো অ্যাডজার্নমেন্ট সিনেডি বা অ্যাডজার্নমেন্ট স্যানেডাই। তো যেটা বলতে চাচ্ছ এরপরে আসে অ্যাডজার্নমেন্ট মোশন। দেখো অ্যাডজার্নমেন্ট মোশন আলাদা। ডিসকাসিং আর্জেন্ট পাবলিক ম্যাটার রিকোয়ার্স 50 মেম্বার। হঠাৎ করে 50টা মেম্বার এসে বলছে দেখুন দাদা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে গেছে, সেটা আলোচনা করতেই হবে, অন্যান্য জিনিসগুলোকে সাইডে রাখুন, এটা নিয়ে আলোচনা করব। সেটাকে বলা হবে অ্যাডজার্নমেন্ট মোশন। মানে টোটাল সবকিছুকে বাইরে রেখে ইম্পর্টেন্ট যে জিনিস আছে ইমিডিয়েটলি সেটা নিয়ে কথা বলবো আগে, সেটাকে আমরা বলবো অ্যাডজার্নমেন্ট মোশন। ক্লোজার মোশন এন্ড ডিবেটস ইমিডিয়েটলি। পয়েন্ট অফ অর্ডার মানে রেজড অন রুল ভায়োলেশন, নো ডিবেট অ্যালাউড। কোনো ডিবেট অ্যালাউ করা হবে না, রুল ভায়োলেট হচ্ছে। অ্যাডজার্নমেন্ট মোশনটা আবার বলে দিচ্ছি, 50টা মেম্বারের মিনিমাম রিকোয়ারমেন্ট লাগবে এবং সব পাবলিক ম্যাটারগুলোকে সাইডে রেখে আগে এটা নিয়ে কথা বলবো, আর্জেন্ট একটা নিয়ে কথা বলবো। অ্যাডজার্নমেন্ট সিনেডি হচ্ছে আজকে শেষ করছি, নেক্সট কবে দেখা হচ্ছে বলতে পারছি না। অ্যাডজার্নমেন্ট হচ্ছে আজকের মতন এখানেই শেষ, ফর এক্সাম্পল আজকের ক্লাস আমার এখন এখানেই শেষ হয়ে যাবে। অ্যাডজার্নমেন্ট সাইনেডাই কখন হতো? যদি আমি বলতাম নেক্সট ক্লাস কবে হবে সেটা তোমাদেরকে আমি বলতে পারছি না, সেটা হচ্ছে অ্যাডজার্নমেন্ট সাইনেডাই। ডিসলিউশন বলছে বাস, ব্যাচ তোমাদের শেষ, আজ কোনোদিন তোমাদের সাথে আমার দেখা হবে না। প্রোরোগেশন হচ্ছে ঠিক আছে এই সপ্তাহের মতন শেষ, দেখা হবে পরের সপ্তাহে নতুন সেশনে। সামানিং মানে চলো আবার নতুন করে সবাই ক্লাসে জয়েন করো। ঠিক আছে, আশা করছি এটার পরে তোমাদের কারো কোনো ডাউট থাকছে না। অ্যান্ড যদি তাই হয় প্লিজ রিভাইজ, গো থ্রু আগেন অ্যান্ড আগেন, এই জায়গাগুলোকে বারবার বারবার করে পড়ো। তারপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে প্লিজ কাম টু মি, আই এম অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ আউট। অ্যান্ড লেটস কল ইট আ ডে দেন। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সো টিল উই মিট অ্যাগেন, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।